সেই না কত বছর ধরে আপনারা বলছিলেন কানাডা যুক্তরাষ্ট্র বেরিয়ে আসতে। আমি এই মুহূর্তে আছি কানাডায় এবং আজকের পর্বে আপনাদেরকে ঢাকা থেকে কানাডার বিখ্যাত শহর টরন্টো সফর করতে নিয়ে যাচ্ছি। এই পুরো যাত্রায় আমাদের সফর সঙ্গী হচ্ছে টার্কিশ এয়ারলাইন্স। কানাডা যুক্তরাষ্ট্র সিরিজে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। অনেক দিনের অপেক্ষার পালা শেষে 9 পর্বের ভ্রমণ সিরিজ নিয়ে হাজির হয়েছি। মিস্টার মিক্সার্স ওয়ার্ল্ডের এবারের আয়োজনে ঢাকা থেকে ছুটে চলছি সুদূর আমেরিকায়। কানাডায় কিছুদিন থেকে নিউ ইয়র্ক বেরিয়ে ঢাকা ফিরছি ইউরোপ ছুঁয়ে। এবারের সিরিজে আমরা মন ভোলানো শরতের প্রকৃতির রূপ সুধা পান করব। কানাডা আমেরিকার এমন অনেক কিছুই জানবো যা হয়তো আগে কখনোই জানেননি। কানাডা যাওয়ার পথে ইস্তানবুলে এরকম বাতাস খেয়ে যেতে খুবই ভালো লাগছে। আর যাত্রাপথে আমেরিকার সাথে ইউরোপ এশিয়াও ফ্রি। টার্কিশ এয়ারলাইন্সের সাথে ইস্তানবুল একটু দেখে আমরা আমেরিগো ভেসপুচি সাহেবের নামে করা সে মহাদেশে ছুটে চলব, যাকে মহাদেশ করতে তিনি প্রথম আর্জি জানিয়েছিলেন। তার নামেই হয়েছে আমেরিকা। আমেরিকার পানেই আমাদের এবারের স্বপ্নযাত্রা। ভ্রমণের সাথে শিল্প খুঁজতে, অদেখাকে দেখা করতে, চেনা গন্তব্য নতুন করে চিনতে এ মঞ্চ বরাবরের মতনই আপনাদের সঙ্গী। এ মঞ্চের সাথী হওয়ার অনেক পথ আছে। আপনি কোন পথে হাঁটবেন তার সিদ্ধান্ত আপনার। তবে যাই হোক, মন থেকে দোয়া রাখবেন নিশ্চয়ই। প্রিয় দর্শক, নতুন সিরিজে, নতুন পর্বে, নতুন একটা যাত্রায় নতুন করে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। এই মুহূর্তে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছি। ভিআইপি রোড ধরে গাড়িটাকে ছোটাচ্ছি। অনেক উত্তেজনা কাজ করছে। সেই বেশ কিছুটা দিন দেশের মধ্যে বসেছিলাম। আবারও আন্তর্জাতিক সফর শুরু হয়ে যাচ্ছে নর্থ আমেরিকা বরাবর। এই যে এই পাশ দিয়ে নতুন টার্মিনাল পার হয়ে যাচ্ছে। সে কতদিন ধরে অপেক্ষা করছে নতুন টার্মিনাল কবে যে চালু হয়। এখন পর্যন্ত চালু হওয়ার নামগন্ধ পাচ্ছি না। 2025 সালের শেষ ভাগটা চলছে। এই যে আমরা বিমানবন্দরে ঢুকে গেছি। অনেকদিন পরে বিমানবন্দরের দালানটাকে দেখতে পাচ্ছি। চলে এলাম শেষমেশ যেখান থেকে বিদায় নিতে হয়। শাহিন ভাই, ব্যাগ নামান। যখন যাত্রা শুরু হয় তখন এক গাদা ব্যাগের বোঝা থাকে। একাই টেনে নিয়ে যেতে হয় যখন সাথে কোনো সিনেমাটোগ্রাফার থাকে না। একজন তো এসছে বিদায় দিতে, কিন্তু পুরো পথটা নিজেই টানতে হবে। খালার বাসায় যাব, তাই খালার একটা লাগে, যার আমার একটা লাগে আর কি। কেমন জানি লাগছে শেষমেশ। বিমানবন্দরে আজকে ভিড় কম। বেসরকারি মিট অ্যান্ড গ্রিট সার্ভিসের আওতায় 500 টাকায় একজন সরাসরি আমার ব্যাগ চেক ইন কাউন্টার পর্যন্ত পৌঁছে দিল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। দর্শক, আমি এই মুহূর্তে আছি এয়ারপোর্টের ইনফরমেশন ডেস্কে। এখানকার একজন ভাই আমাকে দেখে চিনতে পারলেন, তবে এটা চিনতে পেরেছেন এটা বলাটা মূল উদ্দেশ্য না। উনি একটা তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছেন। ভাইয়ের নামটা কি? ফেরদৌস আলম ভাই। আপনি কি রাতের ডিউটি করেন, দিনের ডিউটি করেন, কখনকার ডিউটি করেন? ফুল টাইমে ডিউটি। এটা কি 24 ঘন্টার ডিউটি হয় নাকি? তাই? বাবা, এটা বেশ চাপের কাজ। তো ফেরদৌস ভাই বলছেন যে অনেক মানুষজন যারা আপনারা টিকেটের ট্রানজিট সিস্টেমটা বোঝেন না। ট্রানজিট বলতে কিছু ক্ষেত্রে হতে পারে একটা এয়ারলাইনের মাধ্যমে, ধরেন 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, 3 ঘন্টা আপনি ওই বিমান প্রতিষ্ঠানটাই এটা দায়িত্বে নিয়োজিত আছে এবং তারাই কিন্তু একটা কোনো জায়গা থেকে ব্যাগেজটা অভ্যন্তরীণভাবে চালান করে দিচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাকে কোনো দেশে গিয়ে, যে দেশের উপর দিয়ে ট্রানজিট করছেন সেই দেশের যদি কোনো ভিসা নাও থাকে, আপনি সমস্যা ছাড়াই কিন্তু ট্রানজিট করতে পারছেন। মানে এই কথাটা সহজে সেই মানুষজন খুব ভালো করে ধরতে পারছেন যেই মানুষজনেরা আমার মতন বেশ চলাফেরা করেন। তবে আমি বলছি কাদের কথা জানেন? উনি যাদেরকে টার্গেট করে বলছেন, অর্থাৎ যারা এই ব্যাপারটা বোঝেন না,
অনেক সময় দেখা যাচ্ছে কি আপনি একটা টিকিট কাটছেন, ধরেন আপনি এয়ার ইন্ডিয়ার মাধ্যমে কাটলেন, আপনি অন্য দেশের অন্য কোনো এয়ারলাইন্সের মাধ্যমে কাটলেন, তারপরে যেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়াতে যাওয়ার পরে সেলফ ট্রান্সফার একটা পদ্ধতি রাখছে। এখন সেলফ ট্রান্সফার যদি হয়ে থাকে, আপনি তো ভাবছেন আপনার ট্রানজিট আছে, আপনি ভাবছেন আপনি দিল্লিতে গেলেন বা কলকাতা গেলেন বা কোথাও গেলেন, তারপর সেখান থেকে মনে হয় অটোমেটিক আপনার ব্যাগটা চলে যাবে। তা তো হচ্ছে না, আপনাকে ইমিগ্রেশন পার করতে হচ্ছে। ইমিগ্রেশন তো পার করতে গেলে লাগবে ভিসা, সেই ভিসাটা আপনার থাকছে না। তখন কি হচ্ছে, আপনি ফেরত আসছেন, এটা দেশের নাম নষ্ট হচ্ছে, আপনি নিজে হ্যাসেলে পড়ছেন। তো এই ব্যাপারটা সম্পর্কে যদিও আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড অবগত, তবে উনি বলছেন অনেক মানুষজন এই সমস্যার সম্মুখীন হয়, এইসব কেন্দ্রিক বিমানবন্দরের সমস্যা হয়। ভাই বলছিলেন একটা কাজ করেন, আপনি একটু আপনার মাধ্যমে তথ্যটা একটু দিয়ে দেন। এটা ভাইয়ের বলার কারণেই আমি দিচ্ছি। আমি কি ঠিক বলেছি? সঠিক বলেছি? পার ডে 100 বা 200 এরকম লোক অনেক সময় মানে এয়ারপোর্ট থেকে চলে যায়। তাই তো হিউজ একটা অ্যামাউন্ট, এটা হচ্ছে আমাদের দেশে মানে পার ডে 100 থেকে 200 মানুষও এরকম ঝামেলায় পড়ে যাচ্ছে। যখনই টিকিটের দাম বেড়ে যাচ্ছে তখনই হচ্ছে কম দামি টিকিট পাওয়ার আসে, মানুষজন এই টিকিটগুলো কাটছে, তখন এই সমস্যায় পড়ে যাচ্ছে। কোম্পানি অনেক সময় করে দেয়, সেই ক্ষেত্রে তারা জানে না। ধরেন অ্যারাবিয়ান, এরা হচ্ছে চিন্তা করে যে টিকিট করলেই বোধহয় যেতে পারবে না, যেতে তো পারবে না। আসলে এই সিস্টেমে যাওয়া যায় না। দুইটা আলাদা এয়ারলাইন্স হলে বা আলাদা পিএনআর যদি হয়, সেক্ষেত্রে তারা যেতে পারে না। আর ইনফরমেশন ডেস্ক আপনারা সব রকমেরই তথ্য দিচ্ছেন, ধরেন এয়ারলাইনের কাউন্টারটা কোথায় আছে, তারপর আর কি কি তথ্য দেন বলেন, কয়েকটা তথ্যের নাম বলেন। তারপর হলো যাত্রী কোনো ব্যাগ যদি হারানো যায়, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি। ব্যাগ হারানোর সহায়তা কোনো আমাদের এয়ারপোর্টে কোনো আছে, মানে লস্ট অ্যান্ড ফাউন্ড কোনো সেকশন আছে? কোথায় এটার কোনো অফিসটা কোথায়? গ্রাউন্ড ফ্লোরে 15 নম্বর রুম। 15 নম্বর রুম, আচ্ছা। গ্রাউন্ড ফ্লোরে 15 নম্বর রুমে লস্ট অ্যান্ড ফাউন্ড সার্ভিস হয়। আজ পর্যন্ত যেহেতু আমার এই সার্ভিস নেওয়া লাগেনি, দীর্ঘ প্রায় 18-20 বছর এই বিমানবন্দরটা ব্যবহার করছে, কখনো আমার সেখানে যাওয়ার দরকার পড়েনি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। এবার ইমিগ্রেশনটা পার করছে, হাঁটি হাঁটি পা করে বিমানবন্দরের আকর্ষণীয় প্রবাসী লাউঞ্জের দিকে যাচ্ছে, যা আগে আপনাদেরকে কখনোই দেখাইনি। একটু পাসপোর্ট, ফোন, ব্যাগ ট্যাগ রেখে বসি। আসলে একটা গল্প করি। বাচ্চা কটা জানেন? 4:50 বাচ্চা। মোবাইলে দেখছি আমার ফ্লাইট ছেড়ে যাচ্ছে সকাল 6:40-এ। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার হচ্ছে TK0713। এই যে TK0713 ইকোনমি ক্লাসেই আমার টিকিট কেটে রাখা আছে। তবে এবারে পার্থক্যটা হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সের আমন্ত্রিত অতিথি হচ্ছে। চলছি এই মুহূর্তে ঢাকা থেকে ইস্তানবুল বরাবর, তবে ইস্তানবুল শেষে আমাকে যেতে হবে হচ্ছে টরন্টোর দিকে। আচ্ছা, আজকে জানেন কি হলো? আজকে ইমিগ্রেশন পার করার সময় ওনারা প্রথমবারের মতন মানে আমাকে একটা লম্বা লাইনে পাঠানো হলো আলাদা করে অন্য জায়গায়। এরপরে সেখানে গিয়ে আবার ভিসা চেক হলো। আমার পাসপোর্টে অনেক ভিসা এবং আমি এই বিমানবন্দর অনেক পার করেছি। তবে আজকাল একটু সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছি। কয় তারিখ চলছে জানেন? 11ই অক্টোবর 2025 সাল। ঠিক দিনটাতে আমি বের হচ্ছি আর কি। তো গত 6টা মাস এই বিমানবন্দর পার করা হয়নি। ভাবা যায় 6টা মাস ঘরে বসেছিলাম। তবে ঘরে বসে কি করলাম জানেন? দেশে বসে থেকেছি, যে করেছি হচ্ছে প্রচুর পরিমাণে ভিসা। আমার পাসপোর্টটা এখন ভিসা দিয়ে ভরে গেছে। এই পাসপোর্টটাকে লাল দেখে অবশ্য বিদেশি পাসপোর্ট ভাবার কোনো দরকার নেই। এটা হচ্ছে একটা বাংলাদেশি পাসপোর্ট এবং এটার উপর একটা কভার লাগিয়ে রাখা আছে। তো আমাকে পৃথিবীর বেশিরভাগ জায়গায় ভিসা নিয়ে যেতে হয়। কি কি ভিসা নিয়েছি? US, কানাডা, UK, শেনজেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেরটা এর মুহূর্তে প্রসেসিংয়ে আছে, থাইল্যান্ড, মালয়েশিয়া কিচ্ছু বাদ রাখিনি। মানে পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্তের সব ভিসা। অনেক বছরের পরিশ্রমের পরে আজকে শেষমেশ আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন মন চাবে আমি যেতে পারবো। আমার কাছে 3 বছর, 5 বছর, 2 বছর, 1.5 বছর বিভিন্ন রকমের ভিসা আছে। খুব আনন্দ লাগছে আর কি। অনেক দেশ যাওয়া হবে সামনের দিনগুলোতে। সাধারণত আমি যখন এখানে এসে বসি, আজকের সিটগুলো একটু ভিন্ন। আমি 6 মাস সেই বিমানবন্দর পার করিনি। তো এখন দেখছি প্রবাসী লাউঞ্জ যেটা হয়েছে, টেলিভিশনে অনেক বেশি বিজ্ঞাপন দেখেছিলাম, সেই প্রবাসী লাউঞ্জটাকে দেখতে পাচ্ছি। খুব আরামদায়ক সোফা দিয়েছে। আমি জানি না এখানে কি আসলে আমরা সাধারণেরা বসার জন্য অনুমতি প্রাপ্ত কিনা। বসেছি, আমার চোখের সামনে প্রবাসী লাউঞ্জ যে লেখা আছে, ওই পাশটাতে প্রবাসী লাউঞ্জ দেখা যাচ্ছে এবং ওখানে একটা সাইনবোর্ড ছাপানো আছে, সম্মানিত প্রবাসী কর্মীদের জন্য প্রবাসী লাউঞ্জে 30% পর্যন্ত ডিসকাউন্ট। দেখি তো এই লাউঞ্জে কি কি পাওয়া যাচ্ছে। এখানে আছে বাটার নান,
সিঙ্গারা চিকেন রোল দিয়েছে 50 টাকা। কফি কত করে আপনাদের? 20 টাকা। বাজছে 5:22। ফ্লাইটের ওয়েটিং রুম বরাবর রওনা দিয়ে দিই। তুর্কিতে, ইস্তানবুলে। হ্যাঁ, ইস্তানবুল থেকে টরন্টোতে যাচ্ছে। 5:40 বাজে। ইতিমধ্যে আমাদের ফ্লাইট দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখেন, এই যে টার্কিশ এয়ারলাইন্স। এই মুহূর্তে আমার সাথে কয়েকজন দাঁড়িয়ে আছে, যারা কয়েকজনই একসঙ্গে যাচ্ছে লেখাপড়া করার জন্য। স্টুডেন্ট প্রথম দেখতে পাচ্ছি যারা তুর্কিতে লেখাপড়া করতে যাচ্ছে। কারো কারো একটু অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। ফার্স্ট ইয়ারে যাচ্ছেন? জি। এটা কি মাস্টার্স নাকি? মাস্টার্সে যাচ্ছেন। আপনারা কি ব্যাচেলার্স নাকি মাস্টার্স? ব্যাচেলার্সে। আপনি মাস্টার্স? আপনি মাস্টার্সে। মাস্টার্স কত দিনের কোর্স হবে? আমাদের টোটাল 3 বছর হবে। প্রথম 1 বছর ভাষা শেখা। মাস্টার্স 3 বছর? মাস্টার্সটা 2 বছরের, কিন্তু 1 বছর ভাষা শেখা লাগবে। ভাষা শেখা লাগছে। কেমন খরচ হবে আপনার? কোনো খরচ নেই, ফুল ফান্ডেড। ও, ফুল ফান্ডেড। তবে আপনি ভিসা করতে কি সমস্যা হয়েছিল কোনো? না, কোনো সমস্যা। কোনো সমস্যা নেই। আপনাদের কোনো সমস্যা নেই? না, আমাদের কত তাড়াতাড়ি পেয়েছেন ভিসা? আমরা 1 উইকের ভিতরে তাই? ভিসা। আপনারা কি মনে হয় যে তুরস্ক পড়াশোনা করার জন্য ভালো কোনো জায়গা, ভালো দেশ? হ্যাঁ, অবশ্যই, যেহেতু এশিয়ান এবং ইউরোপের কালচার দুটাই একসাথে আছে, এবং মেইন থিংটা হচ্ছে আমরা গভর্নমেন্ট স্কলারশিপ পেয়েছি এবং গভর্নমেন্ট আমাদের কোনো স্কলারশিপ। কষ্ট হচ্ছে তুর্কি গভর্নমেন্ট স্কলারশিপ। government এটা কত কত মানে এটা কি পুরো লেখাপড়া সবকিছু? সবকিছু আমাদের টার্কিশ এয়ারলাইন্সের টিকিটটাও আমরা ফ্রি পেয়েছি। এবং এই ভাইয়ার কি অবস্থা? সিমিলার একই সিমিলার। আপনারা কয়জনের দল যাচ্ছেন? আজকে আমাদের ডেটে প্রায় 9 জন যাচ্ছি। কোন আর কোন আমার বিশ্ববিদ্যালয় হচ্ছে থেকে? আতাতুর্ক ইউনিভার্সিটি। আতাতুর্ক ইউনিভার্সিটি ইস্তানবুলে। নো, আমার হচ্ছে ইরজুরুম শহর। আচ্ছা আচ্ছা। এবং আপনার? আমার হচ্ছে স্পার্টাতে, সুলাইমান দেবিরেল। ওকে, আপনি? আমি ডেনিসলিতে। ডেনিসলিতে আমি গিয়েছি, পামুককেলে এর আগে গিয়েছি আমি। আর আপনার কোথায়? ইস্তানবুল ইউনিভার্সিটি। ইস্তানবুল ইউনিভার্সিটি। তাহলে কারোরই কোনো খরচ নেই, সবাই হচ্ছে এখানে স্কলারশিপে যাচ্ছে। ইন অ্যাডিশন টু দ্যাট আমরা সবাই মাত্র একটা স্টাইপেন্ডও পাবো, যেটা দিয়ে আমরা ওইখানে চমৎকার। সব এক্সপেন্সেস জন্য এফোর্ড করতে পারি। এই ভাইয়া হচ্ছেন আমার ভিডিওর একজন দর্শক, যেটাকে উনি আমাকে বলেছেন। উনি আমাকে যখন স্পট অন করলেন তখন মনে হলো যে একটা কাজ করি, তুর্কিতে যারা লেখাপড়া করতে যাচ্ছে তাদের সম্পর্কে একটা তথ্য দিয়ে দিচ্ছি। যাই হোক দর্শক, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানে বোর্ডিং শুরু হয়ে যাচ্ছে। আসেন, আল্লাহর নামে ফ্লাইট উঠে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। টার্কিশ এয়ারলাইন্সের এবারের আমন্ত্রণটা একটু ঝটপট ছিল, মানে প্রিপারেশন ছিল একরকম, পরে সব কিছু ফাইনাল হতে হতে অনেক দেরি হয়ে গেছে। এই যে ফ্লাইটে উঠছি, আমাকে এখন সিটটা পাল্টে দিয়েছেন, 08A দিয়ে দেওয়া হয়েছে। প্রতিটা ফ্লাইটে ওঠার আগে ঠিক একদম এই জায়গাটাতে একটা কিছু থাকে, এটা দিয়ে মনে হয় আপনারা কন্ট্রোল করেন, তাই না? বোর্ডিং ব্রিজটা লাগানো হয়। বোর্ডিং ব্রিজটা, তার মানে এই জিনিসটাকে টান দিলে বোর্ডিং ব্রিজটা আটা। বোর্ডিং অপারেটর এটা কাজ করে, জি, সামনে যায় পিছনে যায়, জি। এটা যখন প্লেনটা লাগে এটা অনেক পিছনে থাকে। আচ্ছা, তো এখান থেকে টেনে প্লেনে টেনে নিয়ে যায়। ওকে, উঠে গেলাম বিমানে শেষমেশ। দেখাচ্ছি, এটা হচ্ছে ওনাদের বিজনেস ক্লাস। এবার অবশ্য ওনারা যাওয়ার পথটা বিজনেস ক্লাস আয়োজন করেননি, আসার পথটাতে আছে হয়তো। চমৎকার বিজনেস ক্লাসে ওনারা দেখেছেন সিটিং স্পেস কত দিয়েছে। আমি যাচ্ছি ইকোনমিতেই, যেটা সবচেয়ে ভালোর বিকল্প, 08A। কোনটা হচ্ছে? 8 নম্বর এ, রাইট। আলহামদুলিল্লাহ। এপাশ দিয়ে দেখতে পাচ্ছি ইকোনমি ক্লাসের যেই ওনাদের ইয়েগুলো, স্ক্রিনগুলো খারাপ না। সাইজ কত হবে এটা? 10 ইঞ্চির থেকে একটু কম, সেরকমই কিছু একটা। এরকম ফাঁকা বিমানে শেষ যে কবে হেঁটেছি, মানে এক্সিট করার সময় ফাঁকা পাই, তবে ঢোকার সময় এই রকমের ফাঁকা পরিস্থিতি শেষ অনেক আগে দেখেছি। এই হচ্ছে আমার সিট। যদি দেখি কি কি এসছে, আওয়ার সাস্টেইনেবল ব্ল্যাঙ্কেট, ভালো কিন্তু দেখেন, এটা মনে হচ্ছে ওনাদের আঞ্চলিক ফেব্রিক। লোকজন এখানে বোর্ডিং করছে। এপাশ থেকে ওনারা হেডফোন দিয়েছেন, বালিশটা মোটামুটি কাজে দিবে।
আমি বালিশ ঘাড়ের দিকে রেখে শুতে পছন্দ করি। এখানে একটা হেডরেস্ট আসছে, তার মানে বালিশের প্রয়োজন পড়ছে না। আর সিটে একটু বসে দেখি কেমন লাগে। ঠিক আছে, ইকোনমি ক্লাস হিসেবে কতটুকু আশা করতে পারি? যেটুকু ইকোনমি ক্লাসে আরাম পাওয়া সম্ভব তার সর্বোচ্চটাই আসছে। এপাশ থেকে উইন্ডো ভিউ, তবে বাইরে দেখছি শুধুই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। এ পাশটাতে আমার পাওয়ার ব্যাংকটাকে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি ওনাদের ফ্লাইটের মডেলটা হচ্ছে A330-200 or 300। সাধারণ যেগুলো সিকিউরিটি ইনস্ট্রাকশন দেওয়া থাকে তাই আসছে। আজকে একটু ফ্লাইটটা ধরে ধরে দেখাচ্ছি বেশি। নাকি ইস্তানবুলেই যাচ্ছেন? অন্তিম গন্তব্য ইস্তানবুল। জি, ওখান নেক্সট টু ওখান থেকে হিথ্রো এয়ারপোর্ট। ওখান থেকে হিথ্রো। আপনি কি লন্ডনে থাকেন? ফার্স্ট টাইম ও লন্ডনে প্রথমবার। 6:40-এর আরও কিছু আগে বিমান ছেড়েছে। পাশ দিয়ে দেখছি রানওয়ে বরাবর এগিয়ে চলছি। 6:43 বাজছে এই মুহূর্তে। আজকে একটু বলি যে কেন এত বিস্তারিত ব্লগটা হচ্ছে। মূল কারণটা হচ্ছে যে আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আমরা এই যে লম্বা সফরটা করছি, লম্বা সফরের পুরোটা গল্পই আপনারা যেন একদম ধরে ধরে ভেঙে ভেঙে দেখতে পারেন। তাই আজকে এতটা বিস্তারিতভাবে আপনাদেরকে এই ব্লগটা দেখাচ্ছি। সর্বপ্রথম আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি টার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে। ওনারা আমাকে যে আমন্ত্রণটা জানিয়েছেন, আমি বিশেষভাবে এনাদের কান্ট্রি ম্যানেজার ইসলাম সাহেব, তার পাশাপাশি কাদরি ভাই নামের একজন আছেন, এই দুইজনের সমন্বয়ে আমাকে টার্কিশ এয়ারলাইন্সের তরফ থেকে এবারের মতন একটা আমন্ত্রণ করা হয়েছে টরন্টো নিউ ইয়র্ক এই রুটে যাত্রা করার জন্য। তো যাওয়ার পরটা ইস্তানবুল একটা বিরতি নিয়ে এগিয়ে চলছি আর কি। তো টার্কিশ এয়ারলাইন্স আমাকে আজ সর্বপ্রথমবারের মতন আমন্ত্রণ জানিয়েছিল কবে জানেন? 2022 সালে, 22-এর শেষে। তখন আমি তাদের ডাকে সাড়া দিতে পারিনি, আমি বেশ ব্যস্ত ছিলাম। পরে 23-24 আবার যখন আমি ফ্রি হয়েছি তখন ওনারা আবার আমার ডাকে সাড়া দিতে পারে। 2025-এ এসে ওনারা এবং আমরা একটা জায়গায় ব্যবচ্ছেদ করতে পেরেছি আর কি। মিস্টার এক্সপ্রেস কর্তৃপক্ষ, দলের পক্ষ থেকে আমিই যাচ্ছি বরাবরের মতো। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। মহান সৃষ্টিকর্তার নামে, মহান আল্লাহর নামে রওনা হয়ে যাচ্ছি। পাশ দিয়ে রানওয়ে দেখা যাচ্ছে। আসেন আমরা উড়ে চলি ইস্তানবুলের পথে। সকালের নাস্তা চলে এসছে। আসেন দেখি আইটেম কি আসছে। টার্কিশ কিছু একটা 2 রকমের অপশন ছিল, এটার আমি নাম মনে করতে পারছি না। এরকমের ব্রেড দিয়ে খাওয়ার সুযোগ আছে। কিছু চিজ এসছে। আপনারা জানবেন যে টার্কির ব্রেকফাস্টের সাথে চিজ থাকবেই। এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি তুর্কি পর্বে, দেখেছেন? পানি এসছে। এটা একটা ছোটোখাটো ডেজার্ট আইটেম। ওনারা কিন্তু আপনার লাঞ্চ পর্যন্ত দিবেন। এটা বের করে নেই চামচগুলো। বাপরে বাপ, একসাথে ক্যামেরা চালানো আর খাওয়া কঠিন। শুরুটা চিজ দিয়েই করি। ভালো, একটু চিজ, রুটি। স্বাদটা বেশ জমেছে, খুবই ভালো লাগছে। মানে মনে হচ্ছে এই চিজটা এই রুটির জন্যই, মানে পুরো এই রুটির সাথে মিলিয়ে যেন এই বানটার সাথেই চিজটা স্বাদ মানিয়েছে। জুসের অপশন ছিল, নিলাম না। লম্বা ফ্লাইট তো, বেশি পানি জুস কেন জানি এখন খেতে ইচ্ছা করছে না, ঘুমাতে মন চাচ্ছে। এই আইটেমটা একটু দেখি। দেখতে সেই লাগছে। এটা
এটার সাথে আবার শাক জাতীয় কিছু একটা আছে, পুরাই শাক। এবার আপনাদেরকে এয়ারলাইনের তরফ থেকে দেওয়া ছোট্ট কিটটা দেখাই। এর ভেতর পেলাম এক জোড়া মোজা, দাঁত ব্রাশ, কানের এবং চোখের পট্টি। বাইরে নীল আকাশের বুকে ছোপ ছোপ মেঘের দৃশ্য দেখতে ভালোই লাগছিল, তবে জানালাগুলো সেটে এবার চোখ ঢেকে সোজা ঘুমিয়ে পড়ছে। একটু বিশ্রাম দরকার। বেশ লম্বা একটা ঘুম দিয়ে উঠেছে। ঘুম থেকে উঠে দেখছি দুপুরের খাবার এসে হাজির হয়ে গেছে, আর ঘুম থেকে উঠেও দেখতে পাচ্ছি যাত্রাপথের 7 ঘন্টার উপরের সময় পার হয়ে গেছে। এই মুহূর্তে আমরা ইস্তানবুল থেকে আর মাত্র 1 ঘন্টার কাছাকাছি দূরত্বে অবস্থান করছি। প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি পথ বাকি আছে। টার্কিশ এয়ারলাইন্সের খাওয়া দাওয়া বেশ বিখ্যাত। সকালের নাস্তাটা যেরকম খুব উপভোগ করেছি, আশা করছি দুপুরের খাবারটাও ভালো যাওয়ার কথা। আমি আপনাদেরকে থাকা অবস্থায় আমি খাবারটা চেখে দেখি কেমন লাগছে। বিফ নিয়েছি, ওনারা পাস্তা এবং বিফের অপশন দিয়েছিলেন, বিফ নিলাম। একদম কি বেরোচ্ছে মুখ থেকে জানার, লাজবাব, এত মজা। আমার যেহেতু বন্ধু বান্ধবও এর মাঝখানে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নিয়েছে, এরা প্রত্যেকে বলেছে যে খাওয়া দাওয়া খুব খুশি। আপনারা দেখছিলেন যে বিগত অনেকগুলো যাত্রায় আমি এমিরেটস, কাতার এয়ারওয়েজ, তারপরে ওরকম যেগুলো গালফের দেশগুলো হয়ে যায় আর কি, ওগুলোতেই যাত্রা করছিলাম। টার্কিশে মনে হয় না গত 5 বছরের ভেতরে একবারও আমার লং রুটে যাওয়া হয়েছে। এতদিন পরে উঠে হুট করে স্মৃতি মনে পড়ছে, টার্কিশের খাবারের মান সবসময় ভালো ছিল। আর একটা জিনিস খেয়াল করে দেখছি, দেখেন এই যে ভোরবেলায় রওনা, ওখানে কিন্তু দুপুর দুপুর নামছি, মানে বাংলাদেশের দুপুর, টার্কিশ সকাল সকাল হবে। 8 থেকে 9 ঘন্টার ভিতর ইস্তানবুল পৌঁছে যাওয়া যায়, ধরলাম 8 সাড়ে 8 ঘন্টা। আবার ইস্তানবুল থেকেও কিন্তু সেই 9-10 ঘন্টার মতো। মানে যারা ওই যে লং রুটে যাত্রা করবেন ওনাদের খুব সুন্দর সময়টা পোষায় যায়, এটা খুব ভালো সুবিধা। আবার একটু মাংসটা মুখে নিয়ে এত ভালো লাগছে, চিজ থেকে মাংস টেনে টেনে উঠাচ্ছি। কাবাব দিয়েছে, ফ্লাইটে খাওয়া বহুদিনের মাঝে সেরা খাবার। খেতে খেতে একটা জিনিস বলি, টার্কিশ এয়ারলাইন্সের যে বিজনেস ক্লাসের খাওয়া দাওয়া, আমি রেটিংটা দেখেছি, স্কাই ট্র্যাক্সরা পুরো পৃথিবীতে টার্কিশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের যে কুইজিন, এটাকে সেরা ঘোষণা করেছে। এখন তো বিজনেস ক্লাসে আসার অপেক্ষায় থাকবে। ইকোনমির খাবার ইতিমধ্যে খুব তৃপ্তি দিচ্ছে। জুস ছিল, অ্যাপল জুস, অরেঞ্জ জুস, যা অর্ডার করা যায় সেরকমই অর্ডার করে খেয়েছি। আর যদি বলি ভাতটা তো না, একটু সরিষার তেল মাখানো আছে ভাতের সাথে, যা বুঝছি, নাকি অলিভ অয়েল দেওয়া আছে, সরি অলিভ অয়েল দেওয়া আছে। সবাই বুঝেন যে অলিভ অয়েল হজমের জন্য খুব ভালো, তাই ভাতটা একটু স্টিকি স্টিকি আছে, আবার ভাতের মধ্যে একটা চিজি চিজি ভাবও আছে, এই জন্য ভালো লাগছে বেশি। এখন সব গোছায় ফেলি, স্ক্রিনটাকে টেনে আনি। বিমানের এন্টারটেনমেন্ট সিস্টেমে অনেক সিনেমা, নাটক, গান সহ নানাবিধ বিকল্প আছে। আমি অ্যাভাটার সিরিজের একটা সিনেমা ছেড়ে দেখা শুরু করলাম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছি তুর্কির মোলায়েম ভূমি প্রতিভাত হচ্ছে। একটা জিনিস বলি, ইনাদের ফ্লাইটে ওয়াইফাই আছে। আপাতত $5 থেকে $35 ভিতরে বিভিন্ন রকমের ইন্টারনেট প্যাকেজ দেখতে পেলাম। ইস্তানবুল এবার আমরা চলে এসেছি।
বিমান সোজা নিচে নামার পথ ধরছে। ঘন বসতিপূর্ণ ৫,৫০০ বর্গ কিলোমিটারের এক বিশাল শহর ইস্তানবুল। বাইরের আবহাওয়া আজ দেখছি কেমন মেঘলা আর একটু গুমট। আমেজটা ভালো লাগুক আর না লাগুক, ইস্তানবুল আমরা পৌঁছেই গেছি। টার্কিশ এয়ারলাইন্সের দুনিয়ায় স্বাগতম। যেই না তার বাড়ি ছুলাম, অমনি এক বোর্ডিং ব্রিজ সোজা আমাদের ফ্লাইটের দরজা বরাবর ধেয়ে আসছে। এক ফোঁটাও বিলম্ব নেই। দর্শক, ইস্তানবুল থেকে আবারও স্বাগতম। আসেন এই পথে এগিয়ে যাই। অ্যারাইভালস এবং ট্রান্সফার্স এই পথে হেঁটে চলে যাই। এ পাশ দিয়ে একটা অংশ দেখতে পাচ্ছি, মানুষজন সবাই এখানে বসে আছে, মনে হচ্ছে এনারা ফ্লাইটে উঠবেন। সেই যাত্রীরা এখানে আছেন দেখতে পাচ্ছি। বিশ্বের সেরা একটি বিমানবন্দর থেকে স্বাগতম। তুরস্ক এই বিমানবন্দর দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল। আমাদের উপমহাদেশে তুর্কি শাসকদের বেশ আনাগোনা ছিল। হাজার বছর ধরে ভাষা, সংস্কৃতি, ধর্ম, খাওয়া দাওয়া আর আচার রীতি দ্বারা এতটা প্রভাবিত হয়েছে যে স্বভাবগতভাবে আমরা তুর্কির প্রতি একটা আত্মিক টান অনুভব করি। ইস্তানবুলের এই বিমানবন্দর ছুঁলেই তুর্কিতে আসার উত্তেজনায় মনটা উদ্বেলিত হয়ে ওঠে। যাই হোক, $৬৭ ই ভিসা আগাম নিয়ে এসেছি। ইমিগ্রেশন এবং লাগেজ নেওয়ার কাজ শেষ। তবে দেখেন এখন একটা জিনিস কি দেখতে পাচ্ছি, টার্কিশ এয়ারলাইন্স ফ্রি ট্যুর ইস্তানবুল ট্যুর টাইমস দিয়ে রেখেছে সকাল ৮টা থেকে রাত 11টার ভিতরে। ওই দেখেন চোখের সামনে একটা কাউন্টার দেখতে পাচ্ছি। এটা কোন জায়গাটা জানেন? এক্সিট করে যখন ব্যাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছি, এই পাশটাতে হচ্ছে গেট নাম্বার 14 দিয়ে আমার বের হতে হবে। সেখান থেকে আমাকে গাড়ি নিতে আসবে। সেখানে ব্যাগেজ থামিয়ে আমি যে এই জায়গাটাতে এসে দাঁড়ালাম, এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এই কাউন্টারে আপনারা আসবেন যারা লং ট্রানজিট করছেন। টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে যাদের টিকিট কেটে রাখা আছে তারা এখানে এসে রিপোর্ট করবেন। 6 ঘন্টা থেকে 24 ঘন্টার ভেতরে যদি টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে আপনাদের ইস্তানবুলে ট্রানজিট থাকে, তাহলে আপনারা ফ্রি সিটি ট্যুরের অপশন পাচ্ছেন। এখানে আসবেন, এখানে রিপোর্ট করবেন, এখানেই গাড়ি আসবে বা বাস আসবে, কিছু আসবে, আপনাকে তুলে নিয়ে যাবে, বিনামূল্যে আপনাকে সিটি ট্যুর করাবে, আবার এখানে এসে দিয়ে যাবে। এয়ারপোর্ট থেকে নেওয়া দিয়ে যাওয়ার ব্যবস্থা এগুলো রাখা আছে। তবে এখানে একটা বিষয় আছে, এই ক্ষেত্রে তো আমি আপনার ইমিগ্রেশন পার করে ওই ভিসাটা নিয়ে এসেছি। এখন ভেতর থেকে ব্যবস্থাপনা আছে কিনা সেটার সম্পর্কে আমি জেনে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অর্থাৎ যারা ইস্তানবুলে বের হবেন না, নাকি বের হতে হচ্ছে, কিছুক্ষণের মধ্যে ভিডিওতে আপনারা তথ্য পেয়ে যাচ্ছেন। টার্কিশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে আমি এর পরপরই যোগাযোগ করেছিলাম। ওনারা জানিয়ে দিয়েছিলেন ভিসাটা নিজ দায়িত্বে অবশ্যই সংগ্রহ করে এই কাউন্টারে এসে পৌঁছাতে হবে, তাহলে ট্যুর বা হোটেল সেবা পাচ্ছেন। এখানে একই সাথে একটা ব্যাগেজ স্টোরেজ কাউন্টারও আছে। যুক্তরাষ্ট্র কানাডার বিজনেস ক্লাস যাত্রীরা যুক্তরাষ্ট্র কানাডায় 35 মাইল পর্যন্ত বিনামূল্যে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস পাচ্ছেন। গেট নাম্বার 14 দিয়ে বের হলাম, SS1 কাউন্টারে রিপোর্ট করলাম। এই SS1 কাউন্টারে রিপোর্ট করার অভ্যাসটা আপনারা আমার মধ্যে সবসময় দেখেন। কাদের মাধ্যমে সবসময় গাড়ি বুক করে রাখা থাকে এটা আপনারা সবসময় জানেন, নতুন করে বলার কিছু নেই। যদি দেখাই দিই, এই পাশটা হচ্ছে SS1-এর কাউন্টার। 14 দিয়ে বের হয়ে ওখানে রিপোর্ট করতে হয়। বলছে এখানে গাড়ির ড্রাইভার চলে আসবে, আমাকে এই সোজা চলে যেতে হবে। ভাই জ্যাকেটটা গায়ে লাগাই নেই, খুব ঠান্ডা লাগছে। জানি না বাইরে তাপমাত্রা কত চলে, কারণ অক্টোবরের 11 তারিখ তো একটু ঠান্ডা রেশ আছে। টরন্টোতে চলছে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর ছুঁয়ে। ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর, কিন্তু 2025 সালের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ইস্তানবুল এয়ারপোর্ট আমাদেরকে একজন নিতে এসছে। এই যে এখন আমরা গাড়ি বরাবর চলে যাচ্ছি। হাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ওয়ান উইল গো টু দ্য সিটস, বাট দোজ টু ক্যান গেট ইনসাইড দ্য ব্যাক সাইড। ইস্তানবুলে আসবো আর এসবে চড়বো না কিভাবে হয় বলেন? গাড়িতে এসে বসলাম আর সাথে সাথে গাড়ি চলা শুরু করে দিয়েছে। এই ধাঁচের যে গাড়িগুলো প্রতিবার এসে ওঠা হয়, এগুলো বিমানবন্দর থেকে আপনার সুলতান আহমেদের আশেপাশে যেসব হোটেল থাকে সেখানে নামিয়ে দিতে $50 থেকে $60 মতন চার্জ পড়ে। তবে সত্য কথা বলতে আমি যদি উবারও ডাকি, উবারও খুব একটা কমও না, আর উবারের জন্য বসে থাকা লাগবে। আমি আগাম এগুলো বুক করে রেখে দিই, বেশ আরাম লাগে।
সাধারণত আমার সাথে মামুন থাকে। মামুন এবার সাথে নেই, মাত্র 2 দিনের ট্রানজিটে, আর আপনার ইংল্যান্ড থেকে মামুনকে ঢাকায় আনি নেই। দর্শক, একদিন পরের গল্পে স্বাগতম। সুলতান আহমেদ চত্বরে ট্রামের আনাগোনা দেখছি। এগুলোর একটি ধরেই এবার এমিননু বরাবর ছুটে চলব। জানুয়ারিতে নেওয়া ইস্তানবুল কার্টের শতখানেক লিরার ব্যালেন্স পড়েছিল। তা দিয়ে যে আরামে আমার 2 দিনের ইস্তানবুল সফর পেরিয়ে যাবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। ট্রামের জানালা দিয়ে 1000 বছরের ইস্তানবুল শহরের দৃশ্যগুলো দেখছি। এই যে আমরা এমিননু স্টেশনে নেমে এসেছি, আর আমাদের ট্রাম তার পরের গন্তব্যে ছুটে চলছে। স্টেশন থেকে বেরিয়ে এমিননুর চিরচেনা পথগুলো ধরে বসফরাসের পারে যাব। Evet, 250 telefon sürüyor, 250 telefon sürüyor, 250 telefon sürüyor. What time is it leaving? 5:30. 5:30. Yes. 1 hour. Yes. Okay, I want to get one. You can see all historical place just for their passenger. Bosphorus to you can buy. Pick up here. 1 saatlik boğaz turu yapıyoruz. এই হলো ক্রুজের নিচতলা। এখানে পর্যটকদের আসন গ্রহণ করার খুব বেশি ইচ্ছা দেখা যায় না, তবে বাইরের ঠান্ডা বাতাস থেকে বাঁচার ভালো সুযোগ আছে। আমার মন বরাবরই পড়ে থাকে হিরহিরে ঠান্ডা সে ওপরতলায়। প্রিয় দর্শক, ইস্তানবুলে এসে যদি একটা বসফরাস প্রণালীতে ক্রুজে না উঠে তাহলে ব্যাপারটা কেমন লাগে বলেন। বাংলাদেশ থেকে যারা পশ্চিমা বিশ্বে যাত্রা করে থাকে তারা সফর করার সময় যদি ইস্তানবুলে বিরতি নিয়ে থাকে, হাতে গোনা কয়েকটা অ্যাক্টিভিটি যেটা তারা করতে পছন্দ করে, তার ভিতরে চোখ বন্ধ করে একটা কিন্তু থেকে যায় এই বসফরাস প্রণালীর ক্রুজ। 5:30 বাচ্চা, এখন বিকালবেলা চলছে, 6:30টার সময় সূর্যাস্ত। যে সময়টাতে আমি এসেছি অক্টোবরের 12 তারিখে, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি। তো আমাদের ক্রুজটা মাত্র ছেড়ে দিল। 1 ঘন্টার ক্রুজ বসফরাস প্রণালী, যেটা প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি দৈর্ঘ্য আছে। তার ভিতরে কিছুটা দৈর্ঘ্য সে অতিক্রম করবে, সামনে যাবে, ঘুরে টুরে ইউরোপের অংশটা ধরে এগিয়ে পরে এশিয়ার অংশ ধরে ফেরত আসবে। আমি ইতোমধ্যে এমিননু অঞ্চলকে ছেড়ে পার হয়ে যাচ্ছি। দূরে টপকাপি প্রাসাদের যেই আদালত কুলেসি নামের যে ভবনটা আছে দেখতে পাওয়া যাচ্ছে, আর উন্মুক্ত প্রণালীর দৃশ্য চমৎকার লাগছে, খুবই ভালো লাগছে আর কি। আর টইটুম্বুর হয়েছে, মানুষ দিয়ে পুরো ভর্তি হয়ে আছে, মানুষের যেন কোনো শেষ নেই এখানে। আচ্ছা, বলে রাখে কত পড়েছে? 250 তুর্কি লিরা পড়েছে, এবং 250 তুর্কি লিরা খরচ করে এই সফরটা করছি। আমার এখন মনে হচ্ছে যে বাতাস খেতে টরন্টো যাওয়ার পথে অসাধারণ একটা অনুভূতি হচ্ছে।
দর্শক, ইস্তানবুলের মোহটাই হচ্ছে এরকম। আপনি ইস্তানবুলে যখন বেড়াতে আসবেন, বসফোরাস প্রণালী ধরে শত শত মানুষকে নিয়ে আপনারা বাতাস খেতে খেতে ইস্তানবুলে চলাফেরা করবেন। এটার আনন্দটা বোঝানো খুব দুষ্কর। ইস্তানবুলে যতবারই আসি এই একই যাত্রা প্রতিবারই করি, প্রতিবারই প্রচণ্ড রকমের ভালো লাগে। আমরা ইউরোপীয় পাশটা ধরে চলতে চলতে এখন আবার ক্রুজটা ঘুরিয়ে এশিয়ার পাশ ধরে ধরে চলছি। দর্শক, ইস্তানবুল শহরটা যথেষ্ট বড়, 2500 বর্গ কিলোমিটার এটা তার মূল আয়তন। তবে মেট্রোপলিটন আয়তন হিসাব করলে 5000 বর্গ কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। এই শহরটার একটা অংশ ইউরোপে আর একটা অংশ পড়েছে এশিয়াতে। এশিয়ার অংশটাই বেশি। পুরো তুরস্ক নামের যে বিশাল দেশটা, সে দেশটার মাত্র প্রায় 3% মতন অঞ্চলটা পড়েছে ইউরোপ, অর্থাৎ ওই পাশটাতে, যেখানে তুরস্কের জনসংখ্যার 20% কিছু কম মানুষজন বাস করছে। তবে ইস্তানবুল শহরের কথা যদি হিসাব করতে থাকি, তাহলে ইস্তানবুল শহরের 60% কাছে জনগোষ্ঠী বাস করছে ওই যে ছোট্ট ওই ইউরোপীয় ওই পাশটাতে, যেটার সাথে ওসমানীয় সুলতানদের জীবনধারা, তাদের রাজপ্রাসাদ থেকে শুরু করে তাদের বিভিন্ন অঞ্চল, রোমান অঞ্চল, সব কিছুরই বিশাল সম্পর্ক আছে। আবার এই পাশগুলো ধরেও আছে। আমরা এশিয়ার পাশের চমৎকার দৃশ্যগুলো দেখতে দেখতে চলছি। বসফোরাস প্রণালী ধরে যাত্রা অনেক অনেক ভালো লাগছে। আমেরিকা মহাদেশের দেশ কানাডার দিকে যাচ্ছি। তবে খেয়াল করে দেখেছেন, এশিয়া এবং ইউরোপকে পার করতে করতে এশিয়ার ইউরোপের মাঝখান দিয়ে নৌযান ধরে চলাচল করছে। এবং যে বসফোরাস প্রণালী 30 কিলোমিটার লম্বা প্রণালী ধরে চলছি, আমার একটা পাশ দিয়ে এশিয়া, একটা পাশ দিয়ে ইউরোপ মহাদেশ। কি চমৎকার লাগে! এই অনুভূতি একমাত্র এবং একমাত্র এভাবে করে ইস্তানবুলে আসলেই উপভোগ করা সম্ভব। তাই বারবার চলে আসি এই স্বপ্নের শহর ইস্তানবুলে। আমরা এখন পাড়ে ভিড়লাম। এই দেখেন, এই পাশেরগুলোও অন্যরকম ক্রুজ, অন্য পাশ দিয়ে আরো বড় বড় ফেরি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ফেরি হয়, এখানে ক্রুজ হয়। ক্রুজগুলো যেরকম আপনাকে এরকম সফর করিয়ে নিয়ে আসবে, কিছু কিছু ডিকটেশন থাকতে পারে, ওনারা বর্ণনা দিতে পারেন, ধারাভাষ্য দিতে পারেন। আর ফেরিগুলো শুধুমাত্র আপনাকে একটা রুট থেকে আরেকটা রুট বরাবর নিয়ে চলে যাচ্ছে। এই সফরটা 250 তুর্কি লিরা। উপর থেকে নিচে নামছি, নিচেও বসার ব্যবস্থাপনা আছে। নিচে এপাশ দিয়ে দোকানপাট করে রাখা আছে, নিচে উপরে দুদিকেই আছে। আপনি কফি খান, আপনি টুকটাক কিছু স্ন্যাক্স নিয়ে খান, ব্যবস্থা আছে। আমি স্ন্যাক্স নিলাম কত, 30-এর মতন পড়লো। 30 তুর্কি লিরাতে মাফিন পেয়ে গেছিলাম। এই যে এপাশ দিয়ে একটু বড় ধাঁচের দেখতে পাচ্ছি। নেমে যাই। ওনারা আবার নামার জন্য সহায়তা করছেন। ছোট ছোট বাচ্চাদের যেন নামতে সমস্যা না হয় সেটার ব্যবস্থা করে রাখা আছে। এখন ইস্তানবুল শহরে বাতি জ্বলে উঠছে। ওই যে ওদিক দিয়ে গালাতা টাওয়ারকে দেখতে পাওয়া যাচ্ছে। বসফোরাস প্রণালী থেকে মাছ ধরার কারসাজি দেখেন। আমার পুরো একটা পাশ জুড়ে ছেলে, বুড়ো, পুরুষ, নারী, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মা, বোন সবাই মিলে যেন এসে হাজির হয়েছে। পুরো পরিবার বসফোরাসের পাশে গ্যালাতা ব্রিজে দাঁড়িয়ে এই গ্যালাতা সেতু থেকে টোপ ফেলে এদিক থেকে দেখেন মাছ ধরছে। এই যে মাছ ধরার কারসাজি, একের পর এক মানুষজন সারি সারি করে এখান দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই মাছ ধরছে। এমনকি অনেকে যে মাছ নিয়ে নিয়ে যে রাখছে, এই যে মাছ দেখতে পাচ্ছি, এই ভদ্রলোক এই যে মাছ তুলে এখানে এখানে রাখছেন। এবং শুধু উপরে না, নিচ দিয়েও, ওই যে নিচ দিয়ে, ওখান দিয়েও মানুষজন
সিরিয়াল করে ওখানে বসে আছে, সবাই মিলে এখান থেকে মাছ তুলছে। গধূলি বেলায় ইস্তানবুলকে দেখতে খুবই ভালো লাগে, খুবই মিষ্টি মিষ্টি একটা আমেজ। ইস্তানবুলের মানুষজন এই বেলাগুলোতে যদি আবহাওয়া ভালো থাকে শহরটাকে নিশ্চয়ই উপভোগ করতে খুব পছন্দ করেন। এপাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যেভাবে করে একের পর এক ক্রুজ আসছে, আবার ক্রুজ বেরিয়ে যাচ্ছে। ওই যে ওপাশ দিয়ে দেখতে পাচ্ছি একটা ক্রুজ বেরিয়ে যাচ্ছে, কারো 1 ঘন্টার ক্রুজ, কারো 2 ঘন্টার ক্রুজ। আমি নিয়েছিলাম 1 ঘন্টার ক্রুজটা। দর্শক দেখতে পাচ্ছেন ইস্তানবুলের ট্রাম চলাচল করছে। ওই যে ওই পাশে সুলেমানিয়ে জামি বা সুলেমানিয়ে মসজিদকে দেখতে পাচ্ছে, এবং এপাশ দিয়ে ইয়েনি জামি বা নতুন মসজিদকে দেখতে পাচ্ছে। আপনাদেরকে 2023 সালের পর্বে এটা দেখিয়েছিলাম, এবং 2025 সালের পর্বে ওই সুলেমানিয়া মসজিদকে একবার আপনাদেরকে দেখিয়েছি। গালাতা সেতুটা গ্যালাতা টাওয়ার গ্যালাতা অঞ্চলের সঙ্গে ইস্তানবুলের ফাতি ডিস্ট্রিক্টের সংযোগ স্থাপন করেছে। আমার পিছে থাকা যে গ্যালাতা টাওয়ারটা, দিকে কিন্তু ট্রাম চলে যাচ্ছে, এই গ্যালাতা টাওয়ার 1350 সালের দিকে প্রতিষ্ঠিত একটা টাওয়ার, আজ অবধি ইস্তানবুলের মানচিত্রে রয়ে গেছে। তবে মূল যে গ্যালাতা টাওয়ারটা ছিল সম্রাট জাস্টিনিয়ানের আমল, অর্থাৎ সম্রাট জাস্টিনিয়ান সে 540 সালেরও আগে কিন্তু আয়া সোফিয়াকে বানিয়ে নিয়েছিলেন। ইস্তানবুলের ইতিহাস নিয়ে আজ পর্যন্ত অনেক পর্ব করেছে। সেই সম্রাট জাস্টিনিয়ানের আমলে প্রথম গ্যালাতা টাওয়ার তৈরি করা হয়েছিল। পরবর্তীতে ক্রুসেডের সময় ভেঙে ফেলার পরে নতুন গ্যালাতা টাওয়ার 1350 সালের দিকে ওদিকে স্থাপিত হয়ে কয়েকবার মেরামত বা সংস্কারের কাজ গিয়েছে। সেই গ্যালাতা টাওয়ার এখন পর্যন্ত রয়ে গেছে। কখনো আপনাদেরকে গ্যালাতা টাওয়ারের ভেতরে ভিডিও দেখাই নেই, যদিও আমি নিজে এখানে আগে উঠেছি, ভবিষ্যতে কখনো দেখানোর চেষ্টা করব। এই সড়কটার নিচ দিয়ে, অর্থাৎ যে ব্রিজটার নিচ দিয়ে আমরা যদি ঘুরে যাই, দেখেন এই যে এই পাশ দিয়ে নিচে নামতে পারছেন, আপনারা অনেক রেস্তোরাঁ পাবেন, ক্যাফেটেরিয়া পাবেন, বিনোদন ভিত্তিক অঞ্চল পাবেন। দেখি ওদিকটা একটু যেয়ে দেখি। একদম ডিনার করতে বসে গেছি, সাথে আছে বসফরাসের ভিউ। ওই পাশের টেবিলটা পেলে আসলে বেশি ভালো হতো, সামনে তাদের আমি জলপথটা আরও বেশি দেখতে পেতাম। তবে সারি করে যত রেস্তোরাঁ দেখছি সবগুলোরই টেবিলগুলো আগে থেকে রিজার্ভেশন করে রাখা আছে। পাশে দেখছি ইতিমধ্যে একটা ক্রুজ এসে ভিড়েছে, যাত্রীরা নামছে, নতুন যাত্রীরা উঠে যাবে। তো কি খাচ্ছি জানেন? খাচ্ছি হচ্ছে সালাদ। আমি সালাদ খাওয়া খুব পছন্দ করি। এই দেশগুলোতে আসলে ওভাবে করে সবজি, আমাদের মতন যেগুলো সবজি শাক টাক সহ যেগুলো আশা করি, এরকমের মেনুগুলো খুব একটা দেখি না। যাই দেখি সব কিছুই থাকে হচ্ছে আপনার মাংস, কাবাব, ফিশ দিয়েও কাবাব, ফিশেরও মোটা মোটা আইটেম। তো তখন ওই সবুজ কিছু খেতে চাইলে আসলেই বিকল্প হয়ে দাঁড়ায় যায় এরকম সালাদ আইটেমগুলো। এই টুনা সালাদটা একটু মুখে দিয়ে দেখি, খারাপ না। দাম লিখে রেখেছিল 780 দিরা, আর সি ফুড সালাদ যেটা ওটা লিখেছিল 1000 না 1200 এরকম কিছু একটা লেখা, সাথে আবার 12% জিএসটি মিএসটি এগুলা। তুর্কিতে কিন্তু দরদাম হয়। সো সি ফুড সালাডটা হিসাব করলাম অতিরিক্ত হয়ে যাবে। আমরা তো মাত্র একজন, মানে 2 জন সবসময় থাকি সাধারণত, এখন তো একজন আছি। তাহলে টুনা সালাডটা অর্ডার দিলাম, আর বললাম যে তুমি আমাকে কফি দিবা, ক্যাপুচিনো দিবা, পানি দিবা। তো বললো ঠিক আছে, একটা কাজ করি, তোমাকে কোনো জিএসটি সার্ভিস চার্জ কিছু ধরবো না, তোমাকে সব কিছু 1000-এর ভিতরে বেঁধে দিচ্ছি। কফির দাম ওনারা দেখা যায় মানে ক্যাপুচিনোটা 280-300 এরকম কিছু একটা ধরতে পারেন। তো সব মিলে ধরেন 1000 তুর্কি লিরা মানে 2900 বাংলাদেশি টাকা বা 3000 বাংলাদেশি টাকা। তুর্কি লিরার তো দাম খালি কমছেই বাংলাদেশি টাকার বিপরীতে। আসলে আপনি যখন ভিডিও দেখবেন তখন হয়তো দাম আর একটু পাল্টে যেতে পারে। আর যদি একটু ভেতরের দিকে খেতাম, একটু বাজার টাজারের দিকে, একটু চিপা চাপার ভেতরে, হয়তো এই দামটা আর একটু কমে আসতো। এটা ধারণা দিয়ে রাখলাম আর কি। এখানকার টুনা এসছে অনেক বেশি, এত টুনা এবং টমেটো সহ এত কিছু, এটা দিয়ে জম্পেশ পেট ভরে খাওয়া হয়ে যাবে। সাথে এনারা আবার রুটি দিয়েছেন, এটা হচ্ছে অলিভ এসছে, তাহলে অলিভের সাথে রুটিটা মাখিয়ে মাখিয়ে খাওয়া যাবে। এটা ভালো খাবার। ভালো একটা কফি আসছে মনে হচ্ছে। নিলাম হচ্ছে ক্যাপুচিনো, মিষ্টি বেশি হয়ে গেছে। ওনারা কিউব দেন হচ্ছে সাথে করে কয়েকটা, তো আমি 2টা মিশাই নিয়েছিলাম। মনে হচ্ছে 1.5টা মেশানো উচিত ছিল। একটা মেশানোর পরে একটু চিনি কম লাগছিল, এখন আবার চিনি বেড়ে গেছে। আমি গত বেশ কয়েক মাস একটু খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করেছি। খাওয়া দাওয়া আমার সবসময় নিয়ন্ত্রিত ছিল, কিন্তু আমার ঘুমের একটা অভাব ছিল। খুব কম ঘুমাতাম, এক এক সময় ঘুমাতে যেতাম, শরীরের উপর একটা প্রভাব পড়ছিল। আর
আমার লেখাপড়া অনেক করতে হয়, তো একটা লেখাপড়া, কাজ, ভিডিও এডিটিং এগুলো মিলায় খুব একটা যন্ত্রণার মধ্যে ছিলাম। টেনশনও আপনার ওজন বাড়াতে সহায়তা করে, আপনি খুব স্ট্রেসে থাকবেন, ঘুম আসবে না, উল্টোপাল্টা সময় ঘুমাতে যাবেন, আবার যখন খিদা পাবে ধাপ করে এটা সেটা খেয়ে ফেলবেন, যেহেতু আবার নাইট শিফটেও আমার কাজ করতে হয় বেশ। পরে যেটা চিন্তা করলাম, একটা কাজ করি, খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ খাবো পরিমিত, খাওয়া নিয়ে আমি খুব উল্টাপাল্টা করবো না, অর্থাৎ আমি আধা প্লেট ভাত খাই, শাকসবজি প্রচুর খাই, আর আমার মাছ মাংস খাওয়ার কোনো কমতি নেই। দেশে যখন আমি থাকি আমি প্রচুর মাছ মাংস খাই, আমিষ যা দেওয়া লাগে আমি দিনে 1-2টা ডিম খেয়ে ফেলছি। আর আমার তো উচ্চতা তো খুব বেশি নয়, 5 ফুট 6 ইঞ্চি একজন মানুষ। সাধারণত দেখা যেত যে আপনারা আমাকে ভিডিওতে দেখেন 74, 75, 76 কেজি ওজন আমার থাকে, আর এখন আমি নেমে এসেছি 60-এর দিকে, এমনকি 59ও মেপেছি, তো অনেকটা কমিয়ে ফেলেছি। এটা কমালাম একটা হিসাব করে যে আমার ওজন আবার বাড়বে, এবং আমি চুপচাপ বসে থাকলেও আমার 1 মাসে 4-5 কেজি বেড়ে যাওয়াটা কোনো ব্যাপার না। 65 কেজির ওজনটাকে আমি ধরে রাখতে চাই। তো ভাবলাম কি যে 65তেই যদি নামতাম তাহলে ধাম করে 70 হয়ে যেতাম, আর এখন যেহেতু নামলাম 60-এর আশেপাশে, তার মানে এটা কিছুদিন বাড়তে 64-65-তে গিয়ে থাকবে, তারপর এটা অটোমেটিক্যালি 70 ছাড়াই যাবে, আবার সে যে দাও সে করবো, চেষ্টা করবো ধরে রাখার আর কি। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন আমার ডায়েটের রুটিন কি, আমি কিভাবে করে কমালাম হচ্ছে ভাই ঘুম নিয়ন্ত্রণ করে, খাবারটাকে পরিমিত খেয়ে এবং আমিষের ঘাটতি না দিয়ে, আর অনেক হাঁটা চলাফেরা দৌড়ানোটাকে একটা রেগুলার রুটিনে পরিণত করেছিলাম। আমি 8-10 কিলো হাঁটা দৌড়ানো, আগে যেটা হচ্ছে ট্যুরের সময় বেশি হতো, আর এখন যেটা হয়েছে যে আমি এমনিতেই সপ্তাহে 3 দিন 4 দিন বাধা ধরা আমি হাঁটতে দৌড়াতে বের হতাম। এটা আমার শরীর উপকারে দিয়েছে। আর ফ্রি হ্যান্ড কিছু ওয়ার্কআউট, ঘরের ভিতরে ওয়ার্কআউট, ঘুমটা 8 ঘন্টা করা তো লাভ দিয়েছে। এই রাতের বেলায়ও দেখেন মানুষজন দিব্যি মাছ ধরছে, মানে এখন 8টা ছাড়িয়ে গেছে, 8:30 মনে হয় বাজছে, তাতেও মানুষের মাছ ধরার কার্যক্রমে কোনো বিরতি নেই। বিদায় জানাতে কখনো ইচ্ছা করে না ভাই, বিশ্বাস করেন। ইস্তানবুলে যতবারই আসি মনে হয় যে থেকে যাই, তবে আজকে শেষ রাত্রি। গতকালকে শুধু আমি একা বেরিয়েছিলাম, আমি গতকালকে একদমই মন চাচ্ছিল না কোনো ভিডিও বা কিছু করি। আজকে মন চাইলে আছে ঠিক আছে, একটু অন্তত একটা বসফরাস ক্রুজ সফর করে আপনাকে একটু দেখাই দিই। এগুলো হচ্ছে পাবলিক ফেরি, যেমন এখানে দেখছি উস্কুদার লাইন, আবার ওই পাশের দিকে চলে গেলে ওদিক দিয়ে আবার অন্যান্য লাইন পেয়ে যাবেন। আর ওই যে দেখেন বসফরাসের ক্রুজগুলো এখানে দাঁড়িয়ে আছে, ক্রুজ ফেরি, বিভিন্ন রকমের রাইড হয়। এপাশ দিয়ে ট্রাম লাইন চলে যাচ্ছে। গতবারে বেশ কিছু টাকা পয়সা ভরে রেখেছিলাম, মানে 2025-এর শুরুতে, সেগুলোর দেখলাম ব্যালেন্স এখনো আছে। একটা মাত্র ট্রাম চলে গেল, আবার কিছুক্ষণের মধ্যে আরেকটা চলে আসবে। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যে জীবনটা পেয়েছি তার জন্য আমি আসলেই ভাগ্যবান। এই যে নিজের পছন্দের গন্তব্যগুলো বছরের বিভিন্ন সময় দেখতে পারা, অনেক দিন পর বলেন, কাছাকাছি সময় বলেন, প্রায় নিজের পছন্দ মতো নিজের গন্তব্যগুলো বাছাই করতে পারা অনেক মানুষেরই স্বপ্ন হয় সেরকমই একটা জীবন পাওয়া। তাই যে জীবনটা আমি পেয়েছি তার জন্য অবশ্যই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, তাকে মন ভরে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই। তার পাশাপাশি আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে, আপনারা যারা আমার পর্বগুলো দেখেন, যারা বছর ধরে দেখছেন, যাদের জন্য আমি ভিডিওগুলো উপস্থাপন করে থাকি, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ দিয়ে রাখছি। যাই হোক প্রিয় দর্শক, আমরা ইস্তানবুলের রাতের আমেজটাতে, শহরটা ঠান্ডা খুব ভালো লাগছে, ঘুরে দেখছি, অল্প কিছুক্ষণ ঘুরে নিই, দেখে নিই, তারপরে হোটেলে ফিরছি, রাতে ঘুমিয়ে পড়ছি। দর্শক, নতুন দিনের নতুন একটা দুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ছেড়ে চলে যাচ্ছি ইস্তানবুল শহর। পাশে দেখতে পাচ্ছেন আমার ঘরের দৃশ্যটা দেখা যাচ্ছে। এই ঘরটাতে ছিলাম 2টা রাত্রি, রাত প্রতি $70 আশেপাশে পড়ে গেছে। $70, $140কে ছাপিয়ে গেছে, ট্যাক্স সহ মানে $150
পড়ে গেল। তো এটা হচ্ছে ইস্তানবুলের বুরকিন হোটেল। বুরকিন হোটেলটা আপনার সুলতান আহমেদ চত্বরের প্রাণকেন্দ্রে, সুলতান আহমেদ চত্বরের সংলগ্ন সুলতান আহমেদ যে ট্রাম স্টেশনটা আছে সেখান থেকে ধরেন 1 মিনিট লাগে হেঁটে যেতে। আজ পর্যন্ত যত জায়গায় থেকেছি তার ভিতরে এটা হয়তো সবচেয়ে বেশি কেন্দ্রপটে ছিল আর কি। তো ঘরের ভিতরে কী কী আছে যদি দেখাই দেই, একটা বিছানা পেয়েছি, আমি তো একাই ছিলাম, এই তো আলোকসজ্জা, এখানে কিছুটা ছাপানো আছে, একটা ছবি দেওয়া আছে। টেলিভিশন ছিল, দেখার কোনো প্রয়োজন পড়েনি, বাইরে তেমন কোনো দৃশ্য পাইনি, অন্য একটা হোটেলের দৃশ্য, তবে ছাদে উঠলে একদম আয়া সোফিয়াকে দেখতে পাওয়া যায়। এদিকে টেবিল, ওয়ার্ক স্টেশন, এপাশ দিয়ে একটা ওয়ার্ড্রোবেস ছিল, এদিক দিয়ে আমার ওয়াশরুমটা ছিমছাম ছিল, শাওয়ার সেকশন আলাদা করে রাখা আছে। ইস্তানবুল শহরে আজকাল যা দেখছি, আগে যেরকম মোটামুটি $30 $40 অনেক ভালো কিছু পাওয়া যেত, এখন আসলে এগুলো বেড়ে মোটামুটি 70, 80, 100, 150 হয়ে গেছে। যাই হোক, আমার হাতে সময় কম, বাচ্চা হচ্ছে দুপুর 12:10 এবং 12:20 আমার গাড়ি আমাকে নিতে আসার কথা। আসেন লাগেজ নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যাই। পৃথিবীর বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম। ইস্তানবুল এয়ারপোর্টের যে ইন্টারন্যাশনাল টার্মিনালের অংশটা, যেই জায়গাটা খুবই বিখ্যাত, প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার এই অঞ্চলটাকে পার করে এবং এই জায়গাটা একটা বিশাল মিলনস্থল। বিমানবন্দরের ভেতর দিয়ে হাঁটছি। এখন পর্যন্ত আমাদের ফ্লাইটটা অন টাইম আছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি গেট নাম্বার D12কে ডেডিকেট করা হয়েছে। তাদের ফ্রি ওয়াইফাই আছে এবং এই ওয়াইফাই সেবা নেওয়ার জন্য আপনার যদি সিমটা রোমিং করা হয়ে থাকে বা লোকাল সিম কার্ড থাকে তাহলে সেটাকে ব্যবহার করে থাকেন, একটা SMS আসবে, অথবা আপনার এয়ারপোর্টের ভিতরে কিছু কিয়স্ক থাকে, সেখানে গিয়ে আপনার পাসপোর্টকে স্ক্যান করিয়ে একটা কোনো কোড বা কিছু একটা দিবে, সেটা ব্যবহার করে আপনারা ওয়াইফাই চালাতে পারছেন। এই বিমানবন্দর টার্মিনালটা না পৃথিবীর অনেক বিমানবন্দর টার্মিনালের থেকে বেশি জাঁকজমক এবং আনন্দঘন মুহূর্ত তৈরি করে বলে মনে হয়। কারণ আপনি যদি পরিবেশটা দেখতে পান, এখানে সব কিছু মনে হয় কি একটা জায়গার ভেতরে, অর্থাৎ ওই যে সেই অনেক দূর মাথা, সেখান থেকে যদি আমি ঘুরে যাই তাহলে দেখবেন এরকমই আরও ওই যে অর্ধেকের পরে আরও অর্ধেক অংশ, মানে বিশাল বড় একটা অঞ্চল জুড়ে এই বিমানবন্দরে হাঁটা চলাফেরা করার সুযোগ আছে এবং চারপাশ দিয়ে অনেক দোকানপাট। দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। এখানে দেখছি বিভিন্ন রকমের বাদাম, ছোট ছোট জিনিসপত্র মিষ্টিমুখ করার মতন। সামনে দিয়ে টার্কিশ ডিলাইট, দেখি টার্কিশ ডিলাইটের বাক্সগুলোর দাম কীরকম এখন। 29 ইউরো করে বলছে এরকমের বাক্স। কতখানি কি আছে? 340 গ্রাম নেট ওয়েট। ফেরার পথে নিয়ে নেওয়া যায়, এখন তো মাত্র যাত্রা চলছে। টরন্টোতে এগুলো নিয়ে গিয়ে লাভ নেই। এটা কত? 49 ইউরো। কত গ্রাম? 340 গ্রাম। এটা মনে একটু উন্নত মানের বেশি। সুন্দর করে একটা তাঁবু টাঙানোর মতন ব্যবস্থা করেছে, তবে তাঁবুর উপরে সরাসরি কোনো ছাউনি নেই, এই কাঠ দিয়ে তারা সুন্দর ডেকোরেশন করেছে। এয়ারপোর্টে আসছে প্রচুর কফি, স্ন্যাক্স, এগুলো খেতে মন চায়। আমি খুব কফিখোর, কিন্তু আজকে খাওয়া যাবে না। আজকের ফ্লাইটটা হবে অনেক লম্বা, 9 থেকে 10 ঘন্টার কাছাকাছি আমরা আশা করছি। এত লম্বা ফ্লাইটে যত পেটে কফি বা পানীয় জাতীয় চালান করব, তত প্লেনের ওয়াশরুমে যাওয়ার তাগিদটা বাড়বে। প্লেনের ওয়াশরুম আমি একদমই পছন্দ করি না। সবসময় চেষ্টা থাকে আগে কাজ সেরে গিয়ে আবার গন্তব্যে পৌঁছানোর পরে যাওয়া আর কি। এই বিমানবন্দর বানাতে কত খরচ হয়েছে জানেন? $12 বিলিয়ন খরচ ধরা হয়। এমনকি $29 বিলিয়ন পরিপূর্ণ বাজেট ধরা হয়, যার আওতায় বিমানবন্দরের সবগুলো ফেজের কাজ শেষ হবে। এখন শুধু প্রথম ফেজের পরিপূর্ণ কাজ শেষ হয়েছে। 1.5 কোটি বর্গফুটে সুসজ্জিত টার্মিনাল এটি, আর 76.5 বর্গ কিলোমিটারের বিশাল এলাকা জুড়ে আছে পুরো বিমানবন্দর। প্লেনে বোর্ডিং করলাম, সিট নাম্বার পড়েছে 29G, 32, 31। তো এবার দুঃখের সংবাদ ছিল যে আমি অনেক চেষ্টা করেও উইন্ডো সাইডের সিটটাকে নিতে পারিনি। আমি অনলাইন দিয়ে চেষ্টা করেছিলাম, সব অকিউপাইড। তো এখন এখানকার বিমানবালাকে অনুরোধ করেছি যে আমাকে কি কোনোভাবে উইন্ডো সাইড দেওয়া যায় কিনা। বলছে যে দেখবেন আর কি। ব্যাগেজ উঠায় দেয়,
শেষমেশ জানালার ধারে একটা সিট পেয়ে গেছি। এয়ার হোস্টেসকে ধন্যবাদ দিয়ে রাখতে হচ্ছে। 34 এতে একটা খালি সিট পাওয়া গেছিল, আমাকে বসাই দিয়েছে। এখানে আবার একটা ইন্টারচেঞ্জ গিয়েছে আর কি। সিটের যদি জায়গা বলি, খুব বেশি না। আগের ফ্লাইটটাতে অনেক ভালো জায়গা পেয়েছি, তবে এখানে প্রচুর মানুষ, বাচ্চা কাচ্চায় দেখেন, বাচ্চা চিৎকার করছে, আমরা আওয়াজ শুনতে পাচ্ছি। এবং প্লেনে যখন বাচ্চা কাচ্চা থাকে তখন এরকম একটা আবহাওয়া চলমান থাকে। যারা ফ্লাইটে খুব চলাফেরা করেন খুব ভালো করে বুঝতে পারবেন। তো যে ফ্লাইটটাতে আছি এটার মডেল হচ্ছে বোয়িং 777-300 ER ওয়াইড বডি এয়ারক্রাফট। আমি যখন সার্চ করছিলাম টার্কিশ এয়ারলাইন্সের যে ফ্লিট সংখ্যা এই মুহূর্তে 500-র উপরে এয়ারক্রাফট এখন চালাচ্ছে টার্কিশ এয়ারলাইন্স। 506টা যদি আমি একদম সঠিক সংখ্যা বলতে চাই। আমি শুনেছি যে ওনারা 800-র আশেপাশে যে পৌঁছাতে চান আগামী কয়েক বছরের ভিতরে। এবং টার্কিশ এয়ারলাইন্সের সরাসরি বোয়িং 777-এর মডেলগুলো আছে 40টার উপরে। দাম সার্চ করছিলাম, এই ধরনের এক একটা এয়ারক্রাফটের দাম পড়ছে প্রায় $450 মিলিয়ন আশেপাশে। চিন্তা করে দেখেন কীরকম ব্যয়বহুল একটা এরকম কোম্পানি চালানো আর কি। তো টার্কিশ এয়ারলাইন্সে এটার পাশাপাশি এয়ারবাসেরও বেশ কিছু ফ্লাইট আছে এবং ওনারা আমাকে যেটা বলেছেন 8 থেকে 10 বছরের মেয়াদের যে প্লেনগুলো আর কি, মানে বয়সগুলো 8 থেকে 10 বছরের ভেতরে সেরকমের ফ্লাইটগুলো চালাচ্ছেন। অনেকে আছে না 20 বছর 30 বছর পুরানো ফ্লাইটগুলো চালান, এনারা অনেকটা ভালো মানের নতুন নতুন ফ্লাইটগুলোই চালাচ্ছেন আর কি। পা রাখার জায়গা একদম, পাটা মনে হচ্ছে লেগে যাচ্ছে ওই ইকোনমি ক্লাসের ইকোনমি ভার্সনটাই। তবে আমি এর থেকে আর অনেক চিপা ইকোনমি ক্লাসের সিট পেয়েছি এর আগে, সেই হিসেবে এখানে আমার 9-10 ঘন্টা হয়তো ভালো কেটে যাচ্ছে। দর্শক, আমি আসলে যে ইস্তানবুলে যেভাবে করে থাকলাম, চাইলে আসলে আমি যদি বিজনেস ক্লাসের গেস্ট হতাম, টার্কিশ এয়ারলাইন্স একটা সুবিধা আছে বিজনেস ক্লাসের গেস্টদের জন্য। আমরা যদি ওই যে ন্যূনতম প্রায় 20 ঘন্টা থেকে শুরু করে 7 দিন পর্যন্ত যদি ট্রানজিট থাকে, 7 দিনটা ছাড়ানো যাবে না, তাহলে টার্কিশ এয়ারলাইন্স বিজনেস ক্লাস গ্রাহকদেরকে আপনার 2 দিন অ্যাকোমোডেট করবে। তবে আপনি হয়তো সিটি ট্যুর পাবেন, না হলে হোটেল পাবেন, দুইটা একসাথে পাবেন না, যে কোনো একটা আপনার চয়েস করতে হবে। হোটেলটা শহরের ভিতরেই হবে এবং মনে হয় এটা 5 তারকা ওনারা দিয়ে থাকেন। আর ইকোনমি ক্লাসদেরকে একই হিসেবে, একই ঘন্টা বা দিনের হিসাবে ওনারা দিচ্ছেন 1 দিনের অ্যাকোমোডেশন, এবং এটা হয়তো 4 স্টার হোটেলে হচ্ছে, সিটির ভিতরে একটা কোনো হোটেল হবে আর কি। তথ্যটা জানিয়ে রাখছি, আমরা 3 জন পাশাপাশি 9 জন করে বসতে পারছি, মাঝখান দিয়ে 2টা আইল গিয়েছে। পা রাখার ব্যবস্থা দেখাই কি এসছে, এই রকমের আয়োজন। আর কিছুটা জায়গা আছে, যদি একটা মানুষ 6 ফুটের উপরে উচ্চতা হয় তাহলে হয়তো পা এরকম সেটে যাবে। আমার জন্য, আমি মাঝারি উচ্চতার মানুষ, আমার পায়ের সাথে একটা গ্যাপ আছে, আর পা রেখে চলতে পারবো আর কি। আর অনবোর্ড এন্টারটেনমেন্ট আছে, ইংলিশে যাই, মাই ফ্লাইট TK17 বোয়িং 777-300 এই মডেলের এয়ারক্রাফট। লাইভ ক্যামেরাতে কি আছে দেখি, এই যে বাইরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। প্লেন ইতিমধ্যে চলা শুরু করেছে। উড়ে যাবার অল্প কিছুক্ষণ বাদেই আমাদের খাওয়া দাওয়ার প্রথম পর্ব এলো। আমি নিলাম পাস্তা মেনু, দেখতে ভালোই লাগছিল। এর সাথে মিশ্র সবজি, দই সমৃদ্ধ সালাদ আর মিষ্টিমুখ করার মতন একটা পদ এসছে। তুর্কি রন্ধন প্রণালীর নাম আছে, তার প্রমিত প্রতিফলন টার্কিশ এয়ারলাইন্সের খাবারে। বসার আয়োজনে আরও ভালো দেখেছি, তবে খাবারে ইনারা সেরাদের কাতারে। যাই হোক, খাওয়া শেষে নতুন করে পট্টি বেঁধে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে। লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম এবং ঘুম থেকে উঠে দেখছি নতুন বেলার খাবার এসে হাজির হয়েছে। প্রায় 8 ঘন্টার কাছাকাছি যাত্রাপথ শেষ হয়ে গেছে, তাও দেখেন আমার পাশ দিয়ে আলোর মেলা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এই রকমের ফ্লাইট প্রথমবারের মতন নিচ্ছি আসলে, কারণ সাধারণত লং রুটের যাত্রাগুলো আমার রাতের বেলায় অনেক করা হয়েছে। তো ইস্তানবুলে এখন বাজছে ধরেন রাত 12:40, টরন্টোতে বাজছে 5:40, আর আমরা প্রায় 7000 কিলোমিটারের কাছাকাছি পথ পাড়ি দিয়েছি।
আরও 1000 কিলোমিটারের কাছাকাছি পথ বাকি থাকছে। টরন্টোর সময়ের ধরেন 7:15 থেকে 7:30টার ভিতরে পৌঁছানোর কথা, সেই হিসেবে আমাদের আজকের ফ্লাইটটা হয়তো 9.5 ঘন্টার কাছাকাছি হচ্ছে। খাবার দাবারের মেনু সম্পর্কে বলি, এর আগের ফ্লাইটে যেরকম একটা বিফ আইটেম এসেছিল এবারও সেরকমই আসছে। আর টার্কিশ এয়ারলাইন্সে তো হালাল নিয়ে চিন্তা ভাবনা করা লাগে না। স্বাদ বেশ ভালো। আমি ইতিমধ্যে রাইসটা খেয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আগের ফ্লাইটে যে স্টিকি রাইসটা ছিল ওটা মজা ছিল, তবে এখানে না একটা বিন সালাদ এসছে, এটাকে বলছে মাং বিন সালাদ, ভালো লাগছে খেতে। একটু সরু হয়ে গেছে ইকোনমি ক্লাসের এ পাশের সিটগুলো, কারণ আগের বারে তো আমি একদম সামনের দিকে বসেছিলাম 8A-তে, সেখানে আমার লেগ স্পেস অনেক ভালো ছিল। আর এখানে যেটা আছে চাপাচাপি সব কিছু করে মানে অনেক ফ্লাইটের তুলনায় ভালো পেয়েছি, তবে আমি এর থেকেও ভালো লেগ স্পেস সহ আমি ফ্লাইটে উঠেছি, ইনফ্যাক্ট গতবারেরটাতেই উঠলাম আর কি। তো আর কি টরন্টোতে পৌঁছানোর জন্য সময় গুনছি, শেষ বেলার খাবারগুলো খাচ্ছি। একটা জিনিস, ফ্লাইটে ওদের ওয়াইফাই আছে, ইকোনমি ক্লাসে ওয়াইফাইটা কমপ্লিমেন্টারি কিনতে হয়। 35 USD-তে আমি আনলিমিটেড প্যাকেজ দেখছিলাম, তবে গত ফ্লাইটটা এবং এই ফ্লাইটটা দুইটাতে যখন আমি ওয়াইফাই কাটার চেষ্টা করেছি, কার্ডের তথ্য দেওয়ার পরে ওরা বলে যে ইউরোর এটা সেটা দেখাচ্ছে, বলছে ফরেন ট্রানজ্যাকশন হবে না, কিন্তু আমার ওই কার্ড দিয়ে অহরহ ফরেন ট্রানজ্যাকশন হচ্ছে। হয়তো কোনো একটা বিশেষ পারমিশন ইনেবল করা লাগতো এখানে এটা করার জন্য। যাই হোক, খারাপ না, মানে সব মিলে ফ্লাইটের অভিজ্ঞতা এখন পর্যন্ত ভালোই যাচ্ছে। আর এই যে চলে আসছে কফি, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা টরন্টোর দিকে পৌঁছে গেছি। টাইম টু ডেস্টিনেশন 1 ঘন্টার কম দেখাচ্ছে, 59 মিনিট দেখাচ্ছে। আর এখানে লোকাল টাইমের ডেস্টিনেশন দেখাচ্ছে 6:17 বাজছে। আমরা এদিকে ইস্তানবুল থেকে আমস্টারডাম, ইউকে, এদিকে বেলফাস্ট, তারপরে আটলান্টিক মহাসাগরের উপরে পাড়ে দিয়ে এদিকে দেখেন গ্রিনল্যান্ড দেখা যাচ্ছে, তারপরে এই পাশে দিয়ে দেখেন বস্টনের উপরে নিউ ইয়র্ক, আর এদিক দিয়ে টরন্টো। আমি থাকি এই দেশে, এই যে আমার এলাকা, আপনার এই পাশ দিয়ে যে আহমেদাবাদ, মুম্বাই, এদিককার মাঝখান দিয়ে হয়তো ফ্লাইটটা গিয়েছে, বা যেদিক দিয়ে হোক এই পাশ দিয়ে যেতে যেতে আমরা পৌঁছেছিলাম তুর্কিতে। এবং তুর্কির লোকেশনটা খুবই ভালো, এই যে ইস্তানবুল, খেয়াল করেছেন ইস্তানবুল। তারপরে ইস্তানবুল থেকে আসার পথে আজকে এই যে বেলগ্রেডের নিচ দিয়ে দেখেন অ্যাথেন্সটা এই পাশে পড়েছে। আর এই তো পুরো ইউরোপ পার করে দৃশ্য দেখতে দেখতে আমেরিকা। এবারের কানাডা সফরটা অনেকটা টরন্টো, নায়াগ্রা এগুলো ভিত্তিকে রেখে দিচ্ছি। এটা ফল মৌসুমে যাচ্ছি, তো সেই সময়টা আমি এইসব অঞ্চলটি উপভোগ করব। আর আপনার সামনের যে গ্রীষ্মের মৌসুমটা, সেই সময় অ্যালবার্টা রেখে দিয়েছি। যদি এবার একটু আগে আসতে পারতাম তাহলে হয়তো অ্যালবার্টা এবারই ছুঁয়ে যেতে পারতাম। তাও নিশ্চয়ই একটা চমৎকার আবহাওয়া ওখানে আশা করছি টরন্টোতে। টরন্টো আমরা পৌঁছেই গেছি। নীল আকাশের নিচে সাঁঝের মায়ায় হাসছে আধুনিক এই শহর। বিমানের যাত্রীরা আরামে নিজ নিজ পর্দায় বিনোদন নিচ্ছে। আমি আমার পছন্দের গেম অফ থ্রোন সিরিজের 2-3টি পর্ব খুঁজে পেলাম। একটি ছেড়ে দেখতে দেখতে জানালা দিয়ে বাইরের শহরটাও বারবার দেখছি। চোখের সামনে বিশাল লেক অন্টারিও, তার পাশ দিয়ে গ্রেটার টরন্টো তারাবাতি জ্বালিয়ে হাসছে। টরন্টো শহরের আয়তন 630 বর্গ কিলোমিটার, তবে গ্রেটার টরন্টো 7000 বর্গ কিলোমিটারেরও বেশি। বার্লিংটনের কাছ দিয়ে একটা ইউটার্ন নিয়ে আমাদের বিমান এবার সরাসরি বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছে। টরন্টো থেকে স্বাগতম দর্শক, বাবাই বাবাই। টরন্টোতে এসে পৌঁছে গেছি। এই ফ্লাইটে ছিলাম
বিগত প্রায় 9.5 ঘন্টার মতন। এই সামনের সিট পেলে বেশি ভালো হতো। যাওয়ার আগে একটু সিটটা দেখে যাই। দেখেছেন, এই হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাস সিটিং, আর এটা হচ্ছে ওনাদের বিজনেস ক্লাস। এই যে বিজনেস ক্লাসের বেশ ভালো আয়োজন, দেখেছেন, ছড়ায় ছিটায় খুব আরাম করে বসার সুযোগ আছে, এমনকি যথেষ্ট বড় স্ক্রিন এসছে বিজনেস ক্লাসে। Yeah, bye-bye. Hi, bye. Exiting from here? This way? Okay. শেষমেশ বোর্ডিং বে পার করছে ইস্তানবুল থেকে টরন্টো। কেমন জানি এটা ভালো লাগার অনুভূতি, প্রথমবারের মতন নর্থ আমেরিকাতে। কি চমৎকার লাগছে। এই পাশ দিয়ে দেখতে পাচ্ছি এয়ার কানাডার প্লেন দাঁড়িয়ে আছে। এই যে বিমানবন্দরের ভেতরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমবারের মতন টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ পরিবেশটা দেখছি। ইমিগ্রেশনের পালা শেষ হয়ে গেছে। এই বিমানবন্দরের নাম হচ্ছে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই মুহূর্তে আমি ব্যাগেজ কালেকশন বেতে এসে পৌঁছে গেছি। 13 নম্বরে আমাদেরকে সিরিয়াল দেওয়া হয়েছে। দর্শক জানিয়ে রাখছি, টরন্টোর যে ইন্টারন্যাশনাল এই বিমানবন্দরটা, এটা পুরো কানাডার ব্যস্ততম বিমানবন্দর, এবং কানাডার ব্যস্ততম বিমানবন্দর হওয়ার পাশাপাশি পুরো উত্তর আমেরিকার 16তম ব্যস্ততম বিমানবন্দর, এবং উত্তর আমেরিকার প্রথম 15টাই হচ্ছে ইউনাইটেড স্টেটসে। টরন্টোর পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কোড হচ্ছে YYZ, যেরকম আমাদের ঢাকার হচ্ছে DSE। টরন্টোর এই বিমানবন্দরটা বছরে প্রায় 5 কোটির কাছাকাছি যাত্রীকে হ্যান্ডেল করছে। আমাদের লাগেজ মাত্র বেতে এসে পৌঁছেছে, খুব দ্রুতই ইমিগ্রেশনটা পার হয়ে গেছে। এবং ইমিগ্রেশনে যে ভদ্রমহিলা প্রশ্ন করছিলেন খুবই আন্তরিক ছিলেন, উনি কিছুক্ষণ গল্প করলেন, আমি ইউটিউবার শুনে উনি খুব আন্তরিকতা দেখালেন। তার পাশাপাশি কিছুক্ষণ গল্পগুজব করে সিল দিয়ে পাঠিয়ে দিলেন। এখন পর্যন্ত এখানে সিলের ব্যবস্থাপনা আছে। তো ইউরোপ কিন্তু এখন সিল সরিয়ে নিয়েছে। এই যে লাগেজ একের পর এক আসছে, আমারটা এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই। টার্কিশ এয়ারলাইন্সে আগত প্রায় 350 যাত্রীর ব্যাগেজ। বেশ সময় লাগবে এখান থেকে ব্যাগেজ খুঁজে পেতে মনে হচ্ছে। ইনাদের ট্রলিটা অনেক ছোট করেছে, 2টা বড় বড় লাগেজ উঠালেই মোটামুটি খবর হয়ে যাবে। অন্যান্য দেশে ট্রলিগুলো আরও বড় দেখি সাধারণত। মনে হচ্ছে আমার লাগেজ পেয়ে গেছি। রাইট, একটা চলে আসছে, আর একটা যে কোথায়। আচ্ছা, ওনারা নিজেরাই আবার এখান থেকে নামায় রেখে দিয়েছেন। খুব দ্রুত ওনাদের স্টেপগুলো পার হয়ে গেছে। আমি আরও অনেকক্ষণ ভেবেছিলাম যে লাগেজ ঘুরবে, পরে এসে দেখি এইখানে সব লাগেজ ওনারা নামায় রেখে দিয়েছেন। ব্যাগেজ সব পাওয়া শেষ, বেশ ভারী হয়ে গেছে। পুরো সেবাটা খুবই নিরবচ্ছিন্ন এবং খুবই দ্রুতগামী ছিল। চিন্তা করে দেখেন, 1938 সালে প্রতিষ্ঠিত একটা বিমানবন্দর এখন পর্যন্ত কত চমৎকার সেবা দিয়ে যাচ্ছে। বিমানবন্দরটা দেখতেও খুবই ভালো লাগছে। ফ্রান্সের বিমানবন্দরগুলোর মতন এখানে এক্সিটের সাথে সর্টি লেখা থাকে। আমি এখন গেট নাম্বার সি দিয়ে বের হয়ে যাচ্ছি। আমার কাজিন আসবে আমাকে গাড়িতে ওঠাতে। গেট বি, গেট এ, এরকম করে আমি এখন গেট সি এর সামনে পেয়ে গেছি গাড়ি। নে হেল্প কর। I was good. Yeah. So we're done. শেষমেশ টরন্টো। Finally. দর্শক, সব কিছু একদম চমৎকারভাবে গিয়েছে। এখানকার ইমিগ্রেশনটা অসাধারণ ছিল, ইতিমধ্যেই বলেছি। গাড়িতে উঠে গেছি। আমার কাজিন আরিব আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। আরিব, তোর বয়স কত বলতো? 22। কিন্তু আরিবকে যদি আপনারা সামনাসামনি দেখেন, ও হচ্ছে এই বড়, 6'4", ইয়া লম্বা। ও আমাদের পিচ্ছে, কিন্তু ওরা দেখে অনেক ম্যাচিউরড লাগে আর কি। তো আমার খালাতো ভাই হইতেছে আরিব, এবং আরিব প্রায় বাংলাদেশে যাওয়া আসা করে। এখন আরিব প্রথমবার আমাকে টরন্টোতে রিসিভ করলো আর কি। তো আমরা বিমানবন্দর থেকে ধরেন প্রায় 8:50-এর দিকে বের হয়ে গেছি, রাত 8:50-এর কথা বলছি। আর এখন সানসেট কয়টার সময় হয় তোদের? 6:30 সানসেট। ওকে, সো 8:50-র ভিতরে বাইর হয়ে গেলাম। তারপরে ধরেন যে এখন 9:10-এর মতন বাজছে, 20 মিনিটের মতন হয়েছে আমরা হাইওয়েতে আছি, যাচ্ছে স্কারবারোর দিকে। এবং স্কারবারোর দিকে শুধুমাত্র আমার খালা না, আমার মামাও থাকে, আমার খালা থাকে,
তো আমার আত্মীয়দের দেশ হচ্ছে কানাডা, যে কানাডাতে আমি কখনো আসিনি, প্রথমবারের মতন আসছি। আর আমি এখন হাইওয়েতে আছি, যে হাইওয়েটার নাম হচ্ছে হাইওয়ে নাম্বার 401, ইজন্ট ইট? এটা হচ্ছে কানাডার বিজিয়েস্ট হাইওয়ে, পুরো নর্থ আমেরিকার বিজিয়েস্ট হাইওয়ে। একই সাথে এটাকে ওরা বলে হচ্ছে দ্য ওয়ার্স্ট ওয়ান। তো যেটাই হোক, এখন আসছি, একটু একটু করে চিনছি এবং আপনাদেরকেও কানাডার সঙ্গে পরিচিত করতে থাকবো। কানাডা সিরিজে আবারও জানাচ্ছি স্বাগতম। কানাডায় সফর শুরু হয়ে গেছে, আর এই সফর শুধু এই সিরিজ না, ইউরোপের মতন চলতে থাকবে বছর বছর। আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখছি টার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে। ফিরতি যাত্রাটা দেখবেন বিজনেস ক্লাসে। আগামী পর্বে আমরা টরন্টো শহরের অপূর্ব কিছু দৃশ্য দেখব। সকল পর্ব দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকতে পারেন, আর মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।